দিল্লির সাউথ ব্লককে বড় সতর্কবার্তা দিচ্ছে ভারতেরই একাধিক প্রভাবশালী সংবাদ মাধ্যম। বার্তাটিও খুব স্পষ্ট। শেখ হাসিনাকে আশ্রয় দেয়া এক বিষয়, কিন্তু তার রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশ সম্পর্ককে বিপদের মুখে ফেলা সম্পূর্ণ অন্য বিষয়। কলকাতার দৈনিক এই সময় আজ অর্থাৎ ৮ আগস্ট তাদের সম্পাদকীয়তে লিখেছে, দ্বিপাক্ষিক সম্পর্ক ব্যক্তিকেন্দ্রিক হওয়া উচিত নয়। ইন্ডিয়ান এক্সপ্রেস আরো সরাসরি বলছে, ভারত বাংলাদেশ সম্পর্ককে হতে হবে হাসিনা প্রুফ, অর্থাৎ একজন ব্যক্তির রাজনৈতিক ভবিষ্যৎ যেন দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ না করে। আর তাই প্রশ্ন হচ্ছে, দিল্লি কি নিজের দেশের গণমাধ্যমের এই সতর্কবার্তা শুনবে, নাকি সম্পর্ক আরো ক্ষতিগ্রস্ত হওয়ার পর বুঝবে ভুলটা শুধু বাংলাদেশের একার হয়নি, বরং ক্ষতি সমানভাবে হয়েছে ভারতেরও। প্রিয় দর্শক, প্রচলিত একটা প্রবাদ আছে, চোর পালালেই বুদ্ধি বাড়ে। না, এখানে কাউকে চোর বলা হচ্ছে না, শুধু প্রবাদটির অর্থ মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। ক্ষতি হয়ে যাওয়ার পর সতর্ক হয়ে বিশেষ কোনো লাভ হয় না। চলুন আজ আমরা 3টি প্রশ্নের উত্তর খুঁজে আনার চেষ্টা করি। প্রথমত, ভারতীয় গণমাধ্যম কেন দিল্লিকে হাসিনা কেন্দ্রিক বাংলাদেশ নীতি থেকে বেরিয়ে আসার পরামর্শ দিচ্ছে? দ্বিতীয়ত, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দুর্বল হলে ভারতের ক্ষতিটা ঠিক কোথায়? এবং তৃতীয়ত, শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা নিয়ে দিল্লির বক্তব্যের সঙ্গে বাস্তব ঘটনা প্রবাহ কি আদৌ মিলছে? শেষের দিকে একটি সরাসরি অবস্থান তুলে ধরব, সেটির সঙ্গে 5 আগস্টের ঘটনা মিলিয়ে দেখলেই সবচেয়ে বড় অসঙ্গতিটি ধরা পড়বে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ, আর প্রতিদিনকার মতো এই বিশ্লেষণধর্মী অনুষ্ঠানে আমি সুব্রত আচার্য। চলুন তাহলে আজকের বিশ্লেষণ শুরু করা যাক। প্রথমেই বলবো ঘটনা প্রবাহের কথা। আপনারা সবাই জানেন, 5 আগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়ার আয়োজনে সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশে ফেরার ইচ্ছের কথা বলেন, বাংলাদেশের বর্তমান সরকারের কঠোর সমালোচনাও করেন, নিজের বিরুদ্ধে হওয়া সমস্ত অভিযোগ অস্বীকার করেন। এর আগেই বাংলাদেশ সরকার এই আয়োজন নিয়ে দিল্লির কাছে কড়া উদ্বেগ জানিয়েছিল। অনুষ্ঠানটির পর ঢাকা আরও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল। বাংলাদেশ সরকারের বক্তব্য ছিল, ভারতের মাটিতে শেখ হাসিনার এই রাজনৈতিক তৎপরতা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অসম্মান। এটি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। অন্যদিকে ভারতের বিদেশ মন্ত্রকও জানিয়েছে, অনুষ্ঠানটি একটি বেসরকারি সংবাদ সংগঠনের আয়োজন করা ছিল, ফলে ভারত সরকারের কোনো ভূমিকাই ছিল না সেখানে। শেখ হাসিনা যা বক্তব্য রেখেছেন, ভারত সরকার সেই বক্তব্যগুলোর সমর্থনও করে না। এবার দেখা যাক ভারতের গণমাধ্যম ঠিক কিভাবে দিল্লিকে সতর্ক করেছে। এই সময় 8 আগস্টের সম্পাদকীয় শিরোনাম করেছে আতিথ্যের মাসুল, উপশিরোনাম করেছে দ্বিপাক্ষিক সম্পর্ক ব্যক্তিকেন্দ্রিক হওয়া উচিত নয়। সম্পাদকীয়টির বক্তব্য খুব পরিষ্কার, শেখ হাসিনার নিজের দেশে ফেরার ইচ্ছে থাকা খুবই স্বাভাবিক, কিন্তু তার সেই রাজনৈতিক ঘোষণা যদি ভারত বাংলাদেশের সম্পর্ককে প্রভাবিত করে, তবে সেটি অবশ্যই উদ্বেগের বিষয়। প্রিয় দর্শক, আরো গুরুত্বপূর্ণ একটি কথা এই সম্পাদকীয়তে তুলে ধরা হয়েছে, সেটি কি, মানবিক কারণে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভুল করেনি, কিন্তু সেই আশ্রয়স্থল যদি রাজনৈতিক মঞ্চে পরিণত হয়, তাহলে আশ্রয়দাতা দেশের সমস্যা বাড়তে পারে। সম্পাদকীয়টিতে শুধু দিল্লিকে নয়, বরং ঢাকাকেও সমানভাবে সংযত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত যে সতর্ক বার্তাটি দিয়েছে, সেটিই হচ্ছে আসল পয়েন্ট। কি সেটি? দুই দেশের সম্পর্ক এতটাই গুরুত্বপূর্ণ যে তাকে কোনো একজন ব্যক্তি বা কোনো একটি বিশেষ স্বার্থের কাছে বন্ধক রাখা ঠিক নয়। একই রকম সম্পাদকীয়তে উদ্বেগের কথা শোনা যাচ্ছে ভারতের আরো একটি প্রভাবশালী দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসে। তাদের বক্তব্য, আশ্রয় একজন নেতাকে নিরাপত্তা দিতে পারে, কিন্তু সেই আশ্রয়কে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করা
সমস্যাজনক। ভারত বাংলাদেশ সম্পর্ককে একটি ব্যক্তি বা একটি স্বার্থের কাছে জিম্মি রাখা যায় না। ইন্ডিয়া টুডে, ভারতের অন্যতম বৃহত্তম সংবাদ মাধ্যম, আবারও বলছে দিল্লিতে শেখ হাসিনার এই বক্তব্য ভারতের সামনে নতুন কূটনৈতিক পরীক্ষা তৈরি করেছে। প্রিয় দর্শক, এই কথাগুলো আমি বলছি না, বরং ভারতের সব সংবাদ মাধ্যম একই অবস্থান নিয়েছে। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম সাউথ ব্লককে একই সুরে সতর্ক করেছে। তা আর অস্বীকার করার মতো কোনো উপায় নেই। প্রথম কলকাতা বরাবরই এই অবস্থানেই হাঁটছিল, কারণ প্রথম কলকাতা বিশ্বাস করে কোনো একটি বিশেষ রাজনৈতিক বলয় নয়, কোনো একটি বিশেষ রাজনৈতিক ব্যক্তি নয়, বরং ভারত এবং বাংলাদেশের মানুষে মানুষে সম্পর্ক সুসংহত করতে হবে, সুদৃঢ় করতে হবে। আর এর জন্য এগিয়ে আসতে হবে দুই দেশের সরকারকেই। এবার বলবো ভারতের ক্ষতিটা ঠিক কোথায়, এটাই আসল প্রশ্ন। প্রিয় দর্শক, এটা তো সত্যি, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হলে ভারতের ক্ষতি কোথায়, সেই প্রশ্নটি আসতেই পারে। বাংলাদেশ শুধু আমাদের প্রতিবেশী রাষ্ট্র নয়, বরং ভারতের উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগ, সীমান্ত, নিরাপত্তা, বাণিজ্য, বিদ্যুৎ, নদীর জল বন্টন, অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অবশ্যই বঙ্গোপসাগরের কৌশলগত ভারসাম্য, প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ঢাকার সঙ্গে দিল্লির দূরত্ব বাড়লে সেই কূটনৈতিক শূন্যস্থান ফাঁকা থাকবে না, বরং চীন এবং পাকিস্তান সেখানে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করবে। আর কূটনীতিতে এই কৌশলই সারা বিশ্ব জুড়ে প্রতীয়মান। বাংলাদেশের সঙ্গে সহযোগিতা দুর্বল হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগ প্রকল্প চাপে পড়তে পারে, সীমান্ত ব্যবস্থাপনা কঠিন হয়ে যেতে পারে, বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তাতেও প্রভাব পড়তে পারে। আর এই তথ্যগুলো একসঙ্গে রাখলে আমার বিশ্লেষণ পরিষ্কার। শেখ হাসিনার সঙ্গে ভারতের পুরনো সম্পর্ক রয়েছে, বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা এবং অবশ্যই যোগাযোগের ক্ষেত্রেও তার সরকারের সহযোগিতা দিল্লি ভুলে যেতে পারবে না। কিন্তু সেই অতীতের দায়বদ্ধতা যদি বাংলাদেশের বর্তমান রাষ্ট্র ব্যবস্থা এবং অবশ্যই সাধারণ মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক দুর্বল করে দেয়, তবে সেটি আর সফল কূটনীতি থাকে না, সেটি ধীরে ধীরে কৌশলগত ভুলে পরিণত হয়। আর এখানেই দিল্লিকে একটি পার্থক্য খুব স্পষ্টভাবে বুঝতে হবে। শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা এক সিদ্ধান্ত, কিন্তু তাকে ভারতের মাটি থেকে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া সম্পূর্ণ আলাদা সিদ্ধান্ত। আর দুটিকে এক করে দেখলে সমস্যা বাড়বেই। আর এখানেও বিপরীত পরীক্ষাও রয়েছে। সেটি কি? একটি বেসরকারি সংগঠন কাকে আমন্ত্রণ জানাবে সরকার সবসময় তা নির্ধারণ করে না। ভারত অবস্থানগত কোনো ব্যক্তির মত প্রকাশের অধিকার নিয়ে প্রশ্ন তোলে না। কিন্তু এখানেই পাল্টা প্রশ্ন রয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক বক্তব্য এবং একজন সাধারণ ব্যক্তির মত প্রকাশ, দুটি কি একইভাবে দেখা সম্ভব? বিশেষ করে বাংলাদেশ সরকার যখন আনুষ্ঠানিকভাবে এর আগেই তাদের উদ্বেগের কথা জানিয়েছিল এবং দিল্লির একটি পরিচিত স্থানে এমন একটি আয়োজন হয়েছিল যেখানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নিজের দেশে ফেরার ঘোষণা করলেন এবং বাংলাদেশের বর্তমান সরকারকে আক্রমণও করলেন, নিজের রাজনৈতিক অবস্থাও তুলে ধরলেন গোটা পৃথিবীর সামনে। এর কূটনৈতিক প্রতিক্রিয়া হতে পারে দিল্লি তা একেবারেই বুঝতে পারেনি, আর এই বক্তব্যটিও বিশ্বাসযোগ্য নয় বলেও মনে করছে ভারতেরই বিভিন্ন গণমাধ্যম। বিশ্লেষণের শুরুতে যে জায়গায় কথা দিয়েছিলাম, এবার চলুন সেখানে ঘুরে আসি। 30শে জুলাই সংসদে পেশ হওয়া বিদেশ বিষয়ক সংসদীয় কমিটির রিপোর্টে সরকার জানিয়েছিল শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে রাজনৈতিক তৎপরতা চালানোর অনুমোদন দেয়া হয়নি। অথচ কয়েকদিনের মধ্যেই দিল্লিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে তিনি বাংলাদেশে ফেরার কথা বললেন, বাংলাদেশের বর্তমান সরকারকে রীতিমতো আক্রমণ করলেন, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে বার্তাও দিলেন। তাহলে এখানে এই প্রশ্নটি অবশ্যই আসবে, এটি যদি রাজনৈতিক তৎপরতা না হয় তবে রাজনৈতিক তৎপরতা কাকে বলে? একদিকে সংসদীয় কমিটির সামনে বলা হচ্ছে শেখ হাসিনাকে রাজনৈতিক কার্যকলাপের কোনো অনুমোদন দেওয়া হয়নি, আর অন্যদিকে তার রাজনৈতিক বক্তব্য প্রচারিত হওয়ার পরে বলা হচ্ছে আয়োজনটি বেসরকারি, সরকারের কোনো ভূমিকাই নেই। আর আইনগতভাবে এই দুই বক্তব্যের মধ্যেও পার্থক্য দেখানো সম্ভব, কিন্তু কূটনৈতিক ব্যবস্থায় সেই ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য? সরকার অনুষ্ঠান আয়োজন করেনি, এটি এক কথা,
কিন্তু বাংলাদেশের আপত্তি জানা সত্ত্বেও এমন রাজনৈতিক বক্তব্য প্রকাশের পরিস্থিতি তৈরি হলো কিভাবে, এটি অন্য প্রশ্ন। দিল্লির বক্তব্য এবং বাস্তব ঘটনা প্রবাহের এই ফারাকই এখন ভারতের বিশ্বাসযোগ্যতার সামনে বড়সড় প্রশ্ন এঁকে দিয়েছে। তাই প্রিয় দর্শক, এই আলোচনার মূল সিদ্ধান্ত খুব পরিষ্কার। শেখ হাসিনাকে নিরাপত্তা দেয়া ভারতের সিদ্ধান্ত, কিন্তু তার রাজনৈতিক লড়াইয়ের মূল্য ভারত বাংলাদেশের সম্পর্ক দেবে কেন? ভারতীয় গণমাধ্যমের সতর্ক বার্তাও ঠিক একই জায়গায়। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে শুধু শেখ হাসিনাকে কেন্দ্র করে দেখবেন না, কারণ একটি দেশের সঙ্গে সম্পর্ক কোনো একজন নেতা, একটি দল বা একটি নির্দিষ্ট সময়ে সরকারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। দিল্লি যদি এখনই নিজের অবস্থান পরিষ্কার না করে, তবে ঢাকার সন্দেহ আরো বাড়বে, আর সেই দূরত্বের কৌশলগত সুযোগ নেবে চীন এবং অবশ্যই পাকিস্তানও। আর তাই সামনের দুটি বিষয়ের দিকে আমাদের নজর রাখতেই হবে। প্রথমত, দিল্লি শেখ হাসিনার পরবর্তী রাজনৈতিক তৎপরতা নিয়ে কোনো সুস্পষ্ট সীমারেখা তৈরি করছে কিনা। দ্বিতীয়ত, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ভারত বাস্তবে কি কি পদক্ষেপ নিচ্ছে। ভারতের দীর্ঘমেয়াদী স্বার্থে একজন পুরনো রাজনৈতিক মিত্র গুরুত্বপূর্ণ, নাকি বাংলাদেশের রাষ্ট্র এবং মানুষের সঙ্গে স্থায়ী সম্পর্ক গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তর শুধু বক্তব্যে নয়, বরং দিল্লিকে নিজের পদক্ষেপের মধ্যেই নিতে হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। আর এই বিশ্লেষণের কোন অংশের সঙ্গে আপনি সহমত, কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত, অবশ্যই মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে যেতে পারেন নিজেদের মধ্যে। আজ এ পর্যন্তই। নমস্কার।